ইরান রাশিয়াকে সাপোর্ট দিবে, রাশিয়া ইরানকে সাপোর্ট দিবে বিভিন্ন ধরনের সামরিক এবং টেকনিক্যাল সাপোর্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন এই সাপোর্ট তো আমাদের কোনোভাবেই বন্ধ ছিল না, এটা হুম। এখনো চলছে। ইরানকে যতদিন পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য করা হবে ততদিন পর্যন্ত চালিয়ে যাবে। ইরানের হাতে এখন সবচেয়ে বড় অস্ত্র হরমুজ প্রণালী। যে ইসরায়েল খুব সম্ভবত আরো কয়েকটা দেশকে এই যুদ্ধে কোনো না কোনো ভাবে জড়াতে চাইছে, কারণ এখানে ইরানের সাথে তারা এই দুটো দেশ একত্রে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে যে ফলাফল নিয়ে আসতে চাইছে, এখনো পর্যন্ত তারা সেই ফলাফলে আসতে পারে না। এই যুদ্ধ শুরুর আগ থেকেই তুরস্ক চেষ্টা করছে যে এরকম একটা যুদ্ধ যেন না বাধে, সেটাকে ঠেকানোর জন্য তুরস্ক, ওমান সহ কয়েকটা দেশ, এটা আমরা জানি। তারপরেও এই যুদ্ধ শুরু হলো, এবং যুদ্ধ শুরু হওয়ার পরে ইসরায়েল আমেরিকা যে পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছিল, যতই দিন যাচ্ছে তাদের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। আজকে সর্বশেষ জাস্ট এই মুহূর্তে যে খবর মার্কিন একটা গণমাধ্যম দিচ্ছে, সেটা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করে তাদেরকে জানিয়েছেন যে এই যুদ্ধ কয়েক সপ্তাহ দীর্ঘায়িত হতে পারে, এটা আনুষ্ঠানিকভাবে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই যুদ্ধে এখন আমেরিকা আর ইরানের রেজিম চেঞ্জকে প্রাধান্য দিচ্ছে না, বরং তাদের এখন প্রাধান্য ইরানের মিসাইল সক্ষমতাকে দুর্বল করা, ইরানের সামরিক বাহিনীকে দুর্বল করা। এর মানে যে আমেরিকা এখন এরকম একটা জায়গায় চলে আসছে যে এই যুদ্ধটা যত কম সময়ে তারা শেষ করার পরিকল্পনা করেছিল সেটা হচ্ছে না। দ্বিতীয় এই যুদ্ধে তাদের যে মূল প্রায়োরিটি ছিল, এখন সেটাকে তারা পেছনে ফেলে সামনে আরো দুই তিনটা বিষয়কে নিয়ে আসছে। হয়তোবা একটা সময় গিয়ে এরকমও হতে পারে, মার্কিন প্রেসিডেন্ট হয়তোবা বলেও দিতে পারেন যে দেখো, আমার টার্গেট ছিল তাদের মিসাইল সক্ষমতাকে শেষ করা, তাদের পরমাণু সক্ষমতাকে শেষ করা, তাদের সেনাবাহিনীকে দুর্বল করা, আমি এটা করেছি, আমি এখন সফল। এখন এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী নিয়ে সবচেয়ে বড় আসলে ইরানের, যদি বলি যে ইরানের হাতে এখন সবচেয়ে বড় অস্ত্র হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার কারণে যেই লেভেলের ক্ষয়ক্ষতির সম্মুখীন সারা বিশ্ব মধ্যপ্রাচ্য সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন যেটার ক্রাইসিস ম্যানেজমেন্ট, আমার যেটা ধারণা যে এরা আগে এটা নিয়ে খুব বেশি স্টাডি করার সুযোগ পায়নি, কারণ যুদ্ধটা যেই সময় করার কথা ছিল তার থেকে অনেক আগে এগিয়ে নিয়ে এসে তারা করেছে। এখন এই পরিস্থিতিতে তুরস্ক কি করবে, কি করতে চাচ্ছে? তুরস্কের এই মুহূর্তে তার টার্গেট এবং পরিকল্পনা যে কোনো ভাবে এই যুদ্ধ থেকে দূরে থাকা। কারণ এই যুদ্ধ এমন একটা যুদ্ধ যেখানে আপনি যেই পক্ষেই যান, এখানে আপনার সফলতার কোনো সুযোগ নেই। সফলতা বলতে যে যুদ্ধে ক্ষয়ক্ষতি কমিয়ে একটা ফলাফলে আসা, এরকম কোনো সুযোগ এই পরিস্থিতিতে নাই। আর আরেকটা বিষয় যে মধ্যপ্রাচ্যে তুরস্কের আশেপাশের সবগুলো দেশ এত যুদ্ধে জর্জরিত, যে কারণে তুরস্ক বহু বছর ধরে যুদ্ধে সরাসরি না থাকলেও, প্রথম বিশ্বযুদ্ধের পরে এখনো পর্যন্ত কোনো যুদ্ধে জড়িত না থাকলেও, তুরস্ক যুদ্ধের প্রত্যেকটা মুহূর্ত একেবারে কাছ থেকে ফিল করছে। এর আগে ইরাক যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, প্যালেস্টাইন যুদ্ধ, সবগুলোকে কাছ থেকে ফিল করছে। সবচেয়ে বেশি শরণার্থী একটা সময় ছিল তুরস্কের। সিরিয়ার মধ্যে সে সরাসরি ঢুকে যুদ্ধ করেছে, যে কারণে এই যুদ্ধ যে একটা সমাজের জন্য কত বড় ধরনের ভয়ঙ্কর জিনিস নিয়ে আসতে পারে, এটা মধ্যপ্রাচ্যের এই আরব দেশগুলোর চেয়ে অনেক বেশি তুরস্ক জানে এবং ফিল করে। এজন্য তুরস্কের সবচেয়ে বড় টার্গেট বা সবচেয়ে বড় চেষ্টা এই যুদ্ধে কোনোভাবেই না জড়িয়ে কিভাবে থাকতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ইসরায়েল খুব সম্ভবত আরো কয়েকটা দেশকে এই যুদ্ধে কোনো না কোনো ভাবে জড়াতে চাইছে, কারণ এখানে ইরানের সাথে তারা এই দুটো দেশ একত্রে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে যে ফলাফল নিয়ে আসতে চাইছে, এখনো পর্যন্ত তারা সেই ফলাফলে আসতে পারে না। আর না আসতে পারার কারণে এই যুদ্ধে এখন সামরিক ফলাফলের চেয়েও অর্থনৈতিক ক্ষতি অনেক বড় যেটা তারা পরিকল্পনা করে নাই। সেই অর্থনৈতিক ক্ষতি থেকে বাঁচার জন্য এখন আরো অনেকগুলো দেশকে তারা যুক্ত করতে চাইছে। এজন্য তুরস্ককে টানতে চাইছে, কিন্তু তুরস্ক এখনো পর্যন্ত চেষ্টা করছে সব পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করতে। যেমন গত পরশুদিন তুরস্কে যে মিসাইল ভূপাতিত করা হলো তুরস্কের আকাশ সীমায়, সেটা ভূপাতিত করার পরে ন্যাটোর পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে, পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে তাদের গণমাধ্যমের মাধ্যমে পুরোপুরি যেটা বলা হয়েছিল যে ইরানের একটা মিসাইল তুরস্ককে টার্গেট করে আসছিল, সেই মিসাইলটাকে ভূপাতিত করা হয়েছে। এরকম একটা ঘটনা যদি ঘটে তাহলে স্বাভাবিকভাবেই তুরস্কের পক্ষ থেকে ইরান বিরোধী বড় একটা বক্তব্য আসার কথা। কিন্তু তুরস্ক যেটা করেছে,
সরাসরি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছে, ফোন করে বিষয়টা আলাপ করেছে। এর মানে হচ্ছে তুরস্ক ইরান বিরোধী কোনো পদক্ষেপও যেতে চাচ্ছে না, আবার পশ্চিমা বিরোধী পদক্ষেপে গিয়ে ইরানের পক্ষেও সরাসরি দাঁড়াচ্ছে না। এটা এ পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়, কিন্তু এটা কতদিন পর্যন্ত ধরে রাখতে পারবে সেটা একটা বড় প্রশ্ন, কারণ এখানে তুরস্কের 3-4টা রেড লাইন আছে। যদি এই রেড লাইন গুলো পার হয়ে যায় বা এই রেড লাইন গুলো যদি ক্রস হয়, তখন হয়তো তুরস্ক তার বৃহৎ স্বার্থে, জাতীয় স্বার্থে হয়তোবা স্বল্প পরিসরে হলেও জড়িয়ে যেতেও পারে। জি। এখানে তাহলে যুদ্ধটা কতদিন চলতে পারে বলে মনে করেন, বা যুদ্ধটা আসলেই কি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি হলো যে কতটুকু সেই সক্ষমতা রয়েছে সার্বিকভাবে ইরানের পক্ষ থেকে, যে এই পশ্চিমাদের সবগুলি দেশ যাদের কথা আমরা দেখতে পাচ্ছি, অন্য দেশগুলো আসার কথা বলছে, যুক্তরাজ্যের কথা বলছে, যদিও এরা ইতিমধ্যে বলে দিয়েছে এরা সেভাবে আনুষ্ঠানিকভাবে আর যুদ্ধে আসবে না। আসলে এদেরকে কতটুকু বিশ্বাস করা যায়, আর ইরানের আসলে কতটা সেই সক্ষমতা আছে বলে মনে করেন? বিশ্বাস করার ক্ষেত্রে হচ্ছে এই সমস্ত দেশ শুরুতে তো বলছে তারা এরকম যুদ্ধ চায় না, এটাও কিন্তু বলেছে। এরকম যুদ্ধ কোনোভাবেই হতে দেওয়া উচিত না, সেটাও বলেছে। তারপরে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরুর পরে তারা এখনো পর্যন্ত নিন্দা প্রস্তাব পর্যন্ত তারা করে নাই এরকম একটা আক্রমণের ইসরায়েলের বিরুদ্ধে। আমরা এর আগে দেখেছি ইসরায়েল যখন গাজা ভূখণ্ডে আক্রমণ করেছে, তখনও তারা বলেছিল যে এরকম একটা কিছু আমরা চাই না, এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না, এটা এটা হবে সেটা হবে। এতগুলো মানুষ মারার পরেও তারা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায় নাই। সুতরাং তাদের এই বক্তব্যগুলো আনুষ্ঠানিকভাবে এখন বক্তব্যগুলো আসছে, কিন্তু যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং ইসরায়েল আমেরিকা যদি মনে করে এবং তারাও যদি মনে করে যে হ্যাঁ আমাদের দাঁড়ানো দরকার ইসরায়েল আমেরিকার পাশে, তারা অবশ্যই দাঁড়াবে। হুম। কিন্তু আপনার যে দ্বিতীয় প্রশ্ন যে ইরান কতটা সক্ষমতা আছে এই যুদ্ধ পরিচালনা করার, এটার উত্তর আমি যদি এভাবে দেই, হুম। যখন হামাসের উপরে পুরো ইসরায়েল, ইসরায়েল তো না আসলে পুরো পশ্চিমা বিশ্ব তাদের সর্বশক্তি নিয়ে আক্রমণ করেছিল, হামাসের হাতে কি ছিল, হুম। কতটুকু অস্ত্র ছিল, সেই দিক যদি চিন্তা করেন তাহলে ইরানের হাতে তার থেকে অনেক বেশি অস্ত্র, সুসংগঠিত 2টা সশস্ত্র বাহিনী, এবং তাদের এত জন নেতৃত্ব, পুরো নেতৃত্ব টিম মেরে ফেলার পরও তাদের কিন্তু এখনো পর্যন্ত চেইন অফ কমান্ডে কোনো সমস্যা নাই, দেখা যাচ্ছে না অন্তত। এটা হচ্ছে তাদের যে রাষ্ট্র পরিচালনার সিলসিলা তারা তৈরি করেছে, সেটার একটা স্থিতিশীল অবস্থা। এখন এখানে আরেকটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে আপনি যখন বাইরে থেকে এসে কারো ঘরে আক্রমণ করবেন, তখন ওই ঘরের সবকিছুই হবে তার অস্ত্র, প্রত্যেকটা জিনিস তার অস্ত্র। কারণ আমরা যেটা হিসাব করি যে ইরানের হাতে হচ্ছে কোনো যুদ্ধ বিমান নাই, ইরানের হাতে এয়ার ডিফেন্স সিস্টেম কম, কিন্তু হুম। সে তো এখানে তার ঘরে আক্রমণ হচ্ছে, সুতরাং তার সবকিছু অস্ত্র। এখন এই যে আমরা যেটা দেখছি যে সে হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে, সবগুলো দেশ অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, ইরানের রাজধানীকে ব্যাপক পরিমাণে হচ্ছে বিশাল বিশাল বোমা মেরে রাজধানীতে প্রত্যেক দিনে আমরা দেখছি যে হচ্ছে বিভিন্ন এলাকা ধ্বংস করে দিচ্ছে, তারা বলছে যদিও এগুলো পুলিশ স্টেশন, তারপরে হচ্ছে আহ তাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন হেডকোয়ার্টার তারা ধ্বংস করছে, কতটা সত্য সেটার অনেক প্রশ্নের ব্যাপার। কিন্তু এত কিছুর পরেও ইরানের যে ক্ষয়ক্ষতি তার চেয়ে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি বেশি। এখানে যদি এই যুদ্ধটাকে শুধুমাত্র আমরা অস্ত্রের দিক দিয়ে দেখি তাহলে মূল্যায়নটা সঠিক হবে না। এখানে একটা অ্যাসিমেট্রিক যুদ্ধ চলছে, যেখানে হুম। সবকিছুকে ব্যবহার করা হচ্ছে এই যুদ্ধে, সবকিছুকে। দেখেন, আমেরিকার প্রাইভেট স্যাটেলাইট কোম্পানিগুলো পর্যন্ত এই যুদ্ধে সরাসরি যোগ দিচ্ছে। আপনি হয়তো দেখবেন যে প্ল্যানেট ল্যাব নামক যে প্রাইভেট স্যাটেলাইট কোম্পানি, সে সরাসরি বলেছে যে আমি এখন আর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর কোনো স্যাটেলাইট চিত্র প্রকাশ করব না, শুধুমাত্র ইরানের স্যাটেলাইট চিত্র প্রকাশ করব। কেন? কারণ হচ্ছে সে এখানে পক্ষ নিচ্ছে। তো এরকম একটা যুদ্ধে আমরা যদি ইরানকে শুধুমাত্র ইরানের অস্ত্র দিয়ে তুলনা করি তাহলে সঠিক হবে না। এজন্য ইরান কতদিন পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে? ইরানকে যতদিন পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য করা হবে ততদিন পর্যন্ত চালিয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে বড় রাষ্ট্রগুলো রাশিয়া এবং চীন কি ধরনের পদক্ষেপ নেবে সেটার উপর নির্ভর করবে যে ইরান কতটা আগাবে। যেমন আজকে দুটো খবর আসছে যে রাশিয়ার পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে রাশিয়া ইরানকে বিভিন্ন ধরনের স্যাটেলাইট সাপোর্ট দিচ্ছে, গোয়েন্দা সাপোর্ট দিচ্ছে। আবার আরেকটা খবরে বলা হচ্ছে যে চীন ইরানকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে এবং পার্টস দিয়ে, তার অস্ত্রের বিভিন্ন পার্টস দিয়ে ইরানকে সহযোগিতা করা শুরু করছে বা সহযোগিতা করতে পারে এরকম পরিকল্পনা করছে। এটা আমেরিকা জানতে পেরেছে। সুতরাং যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, শুধুমাত্র এই যুদ্ধ তখন শুধু ইরান একা এখানে থাকবে না, আরো হয়তো দু একটা দেশ আসতে পারে। আর যদি রাশিয়া চীন এই যুদ্ধে ইরানের পক্ষে
সরাসরি না আসলেও যতটুকু বলা হচ্ছে এতটুকুও যদি আসে, তাহলে এখানে বড় ধরনের মোড় ঘুরে যেতে পারে। কোনোভাবে কি যে রাশিয়া আর চীন এখান থেকে অন্যদিকে যাবার কোনো সুযোগ কি আছে বা সম্ভাবনা কি দেখেন? ইরানের অন্যদিকে পাশে থাকা ছাড়া তাদের আর কোনো কি চয়েস আছে বলে মনে করেন? না, ইরানের পাশে ছাড়া অন্য কোনো জায়গায় না যে হয় চয়েস নেই চুপচাপ সেটা ঠিক থাকবে, আছে। না হয় কি তাদের কি পশ্চিমাদের সাথে কোনোভাবে ওদেরকে সমর্থন দেওয়ার তো কোনো সুযোগ নেই। না, পশ্চিমাদেরকে তো সমর্থন দিবে না। এখানে প্রশ্নটা হচ্ছে যে সমর্থন দিবে নাকি হচ্ছে চুপ থাকবে, অথবা সমর্থনটা কোন লেভেলে দিবে। যদি এরকম হয় যে এই নাকি দুটো দেশ যদি প্রক্সি, ঘোষণা নাকি দেয়, প্রক্সিতেই থাকবে, প্রক্সি তো করানোর হ্যাঁ সম্ভাবনা তাদের হ্যাঁ আছে। হ্যাঁ, ওই সম্ভাবনা বেশিরভাগই হচ্ছে এরকম যে তারা মোটামুটি হচ্ছে যতটা সম্ভব সামনে না এসে সাপোর্ট দেওয়া। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন যে রাশিয়ার সাথে তো আমাদের যোগাযোগ, আমাদের সম্পর্ক যেটা, এটা তো নতুন না, গত বছরই তো আমাদের সাথে, গত বছর ইরানের সাথে রাশিয়ার একটা আহ, ব্যাপক পরিমাণে একটা কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট হয়েছে, যেখানে ইরান রাশিয়াকে সাপোর্ট দিবে, রাশিয়া ইরানকে সাপোর্ট দিবে বিভিন্ন ধরনের সামরিক এবং টেকনিক্যাল সাপোর্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন এই সাপোর্ট তো আমাদের কোনোভাবেই হচ্ছে বন্ধ ছিল না, এটা হুম। এখনো চলছে। তারপরে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে সাপোর্ট গুলো কি, তিনি বলছেন যে আসলে এটা আমি এলাবোরেট করতে চাই না। তার মানে হচ্ছে রাশিয়া থেকে তারা কিছুটা সাপোর্ট পাচ্ছে, এটা মনে করা হচ্ছে।